নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা এবং সমস্ত সাহিত্য অনুরাগী ছাত্রছাত্রী এবং সমস্ত অ্যাসপিরেন্টসদের তোমাদের স্বাগত জানাই। আমি মানিক মণ্ডল, আমাদের চ্যানেল এই লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে। সো আজকে আমরা বিশ্ব সাহিত্যের দরবার থেকে বেছে নিয়েছি আরও একটি কালজয়ী উপন্যাস। এই উপন্যাসের রচয়িতা উইলিয়াম ফকনার। সো বন্ধুরা, এই ছবিটাকে দেখো, একটু মনোযোগ দিয়েই দেখবে। কি দেখতে পাচ্ছ? একটা বিশাল অট্টালিকা। দেখো, এই অট্টালিকাটা দেখতে কিন্তু একেবারে আভিজাত্যই ভরা, জাঁকজমকপূর্ণ এবং দেখে মনে হচ্ছে একটা সম্ভ্রান্ত একটা অট্টালিকা। কিন্তু চারপাশে মৃত গাছের শিকড় উঠে গেছে। দেখো, যদি একটা সৌন্দর্যপূর্ণ ফুলের গাছ হতো আলাদা হতো, কিন্তু দেখো গাছটির উপরে ঘরটির উপরে উঠে উঠছে অগণিত মৃত শেকড়। এবং একেবারে যদি নিচের দিকে দেখো দুটো সাইডে, দেখবে যে পোড়া কাগজের মতো কিনারাগুলি ছিঁড়ে গেছে। তাহলে কি মনে হচ্ছে? এটা একটা ধ্বংসের স্থাপত্য। তাই আজকে আমরা যে উপন্যাসটি পড়ছি, অ্যাবসলম, এটাকে বলা হয় আমেরিকান সাহিত্যের সবচেয়ে কঠিন, সবচেয়ে গভীর এবং সবচেয়ে মর্মস্পর্শী উপন্যাসগুলোর মধ্যে একটি। এই উপন্যাস একজন মানুষের স্বপ্নের উত্থান ও পতনের গল্প। কিন্তু শুধু একজন মানুষ তো নয়, একটা মানুষের হলেও তো বলতাম ঠিক আছে। এটি পুরো দক্ষিণ আমেরিকার দাসত্বের উপর দাঁড়ানো এক সভ্যতার পতনের গল্প। তো চলো আমরা আলোচনার গভীরে ঢোকার চেষ্টা করি। প্রথমেই জেনে নেওয়া যাক এই উপন্যাস সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম যে তোমরা বক্সটা দেখতে পাচ্ছ, সেখানে দেখতে পাচ্ছ যে এই মাস্টারপিসটার পরিচয় করাচ্ছে তোমাদেরকে। লেখক উইলিয়াম ফকনার এবং প্রকাশিত হয়েছে 1936 সালে। এবং এই উপন্যাসের পটভূমিটা কাল্পনিক, মানে এটা ফিকশনাল। এবং জায়গাটি হচ্ছে ইয়কনা পটাওয়াফা কান্ট্রি, এবং সেটা কোথায় অবস্থিত? মিসিসিপিতে। 19 শতাব্দী থেকে 1909 সাল এই বিশেষ টাইম লাইনে কাহিনীটি সীমাবদ্ধ রয়েছে। অন্ধকার ইতিহাসকে, অর্থাৎ এটি সাউদার্ন গথিক মডার্নিজম, এই পার্টিকুলার জনরাতে রাখা হয়েছে। দক্ষিণী গথিক আধুনিকবাদ, মানে দক্ষিণ আমেরিকার ভুতুড়ে অন্ধকার ইতিহাসকে আধুনিক সাহিত্যিক কৌশলে উপস্থাপনা করার চেষ্টা হয়েছে। এই কাহিনীতে একাধিক বর্ণনাকারী রয়েছে এবং তারা গল্পটাকে আমাদের সামনে তুলে ধরছে। তো স্বাভাবিকভাবে গল্পটা কিন্তু সমান্তরাল বা সরলরেখিক ভাবে এগিয়ে যাবে না, কমপ্লেক্সিটি রয়েছে। তাই তোমাদেরকে একটু কনসেন্ট্রেশন রেখে ভেঙে ভেঙে টুকরো করে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। সেকেন্ড বক্সে যদি আসো, এই কাহিনীর মূল যে কনফ্লিক্টটা দেখানো হয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছে আমাদের অন্যতম চরিত্র থমাস সুটপেন। ইনিকে একজন গরিব ছেলে যে একটি অদম্য ডিজাইন বা পরিকল্পনা নিয়ে একটি প্ল্যান্টেশন ডিনাস্টি গড়তে বেরিয়েছে। কিন্তু তার এই স্বপ্ন ধ্বংস হয় ঠিক সেই দক্ষিণী বর্ণবাদী বা ওই রেসিজম নিয়মের হাতে। যে নিয়ম সে নিজেই গ্রহণ করেছিল সমাজে প্রতিষ্ঠা পেতে, আর তাতেই সে ধ্বংস হয়েছে। থার্ড পার্ট, অর্থাৎ যেখানে আমরা আলোচনা করছি পৌরাণিক যে প্যারালালিজম, উপন্যাসের নামটা পুরনো টেস্টামেন্টের দ্বিতীয় স্যামুয়েল বই থেকে এসেছে, যেখানে রাজা ডেভিড এবং তার পুত্র অ্যাবসলমদের নিয়ে এই কাহিনীটা ছিল। তো আমাদের যদি এই কাহিনীর সাথে আমরা টেস্টামেন্টের দ্বিতীয় স্যামুয়েলের বইটার সাথে একটু তুলনামূলক আমরা চরিত্রগুলোকে দেখি, তাহলে দেখব থমাস সুটপ্যানের সাথে রাজা ডেভিডের তুলনা করা হয়েছে, চার্লস বনের সাথে অ্যামননের, হেনরি সুটপ্যানের সাথে অ্যাবসলমের এবং জুডিথ সুটপ্যানের সাথে তামার। আর যে মোটিভগুলো মিলে যাচ্ছে পুরোপুরি ভাবে, তার মধ্যে রয়েছে ভাই বোনের অজাচার,
ভাতৃহত্যা এবং পিতার বিরুদ্ধে বিদ্রোহ, এগুলো তো রয়েছে। তো আমরা এগুলো কাহিনীর সাথে দেখলে আরো বেশি অধিকভাবে বুঝতে পারবো। তবে তার আগে আরো কিছু প্রেক্ষাপট বুঝতে হবে। যেমন এই উপন্যাস যদি আমরা সঠিকভাবে বুঝতে চাই, তাহলে আগে বুঝতে হবে সেই সময়কার দক্ষিণ আমেরিকার সমাজটা কেমন ছিল। দেখো, বাঁ দিকে দেখানো হয়েছে সম্পদ এবং সম্মান, ওয়েলথ এবং ওনার। গৃহযুদ্ধের আগে, অর্থাৎ আমরা যে সিভিল ওয়ারের কথা বলি, দক্ষিণ আমেরিকার অর্থনীতি ছিল সম্পূর্ণরূপে বৃহৎভাবে কৃষির উপর নির্ভরশীল। বিশেষ করে এই যে দেখতে পাচ্ছ তুলো, তামাক, আখ, এইসব উৎপাদনই ছিল দক্ষিণ আমেরিকার আর্থিক যে ফসল। সমাজে প্রচলিত ছিল একটা কঠোর সম্মানের বিধি, যেটা আসলে ছিল বর্বরতার আড়াল। এই বিধি দাবি করত সম্মানজনক শ্বেতাঙ্গ নারীদের বিশুদ্ধতা রক্ষা করতেই হবে যে কোনো মূল্যে। এবার ডান দিকে দেখো, দেখানো হয়েছে দাসত্বের অভিশাপ। এই গোটা সম্পদ তৈরি হয়েছিল চ্যাটেল স্ল্যাভারি বা দাস শ্রমের ওপর। মানুষকে পশুর মতো ব্যবহার করা হতো। আর স্যুট প্যান্ট এই বাস্তবতাকে স্বেচ্ছায় গ্রহণ করেছিল তার ডিজাইন বাস্তবায়ন করতে। নিচের যদি টাইম লাইনটাকে দেখো, 1861 থেকে 1865, এটাই ছিল দ্য আমেরিকান সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ। এই যুদ্ধ পুরো প্ল্যান্টেশন সিস্টেম ধ্বংস করে দিয়েছিল। স্যুট যা তৈরি করেছিল তা শারীরিক ও আর্থিকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। মনে রেখো, এই গৃহযুদ্ধ বা এই সিভিল ওয়ার শুধু একটা যুদ্ধ ছিল না, এটা ছিল একটা নৈতিক বিচার, আর তা ছিল দাসত্বের উপর দাঁড়ানো সভ্যতার অনিবার্য পতন। এবার চলে আসবো আমাদের সামাজিক কাঠামো, যেটা উপন্যাসে দেখানো হয়েছে। বর্ণ ও মিশ্র রক্তের যে রাজনীতি রয়েছে তার একটা প্রতিচ্ছবি। এই উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যেখানে দেখানো হচ্ছে, উপরে একটা রক্তের ফোঁটা ঝুলে আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটাই গোটা উপন্যাসের মর্মান্তিক কেন্দ্র। এই পিরামিডটাকে ভালো করে দেখো। সমাজে একদম উপরে কারা রয়েছে? প্ল্যান্টার এলিট, যারা প্ল্যান্টিং করে, প্ল্যান্টার এলিট বা জমিদার অভিজাতরা। তারপর রয়েছে ছোট কৃষক, ওকে, ও তদারককারীরা। একদম নিচে রয়েছে কারা? দাস করা কৃষাঙ্গ বা ব্ল্যাক পিপলরা। এখানে একটা জিনিস লক্ষ্য করা গেছে, তা হচ্ছে মিসজেনেশন। এটি কি অ্যাকচুয়ালি? মিসজেনেশন এটা হলো একটা আন্তর্জাতিক যৌন সম্পর্ক বা বিবাহ। এটা ঘটতো কারণ শ্বেতাঙ্গ মালিকরা দাসী নারীদের শোষণ করত। কিন্তু সমাজে এটা ছিল কঠোরভাবে কলঙ্কজনক। এই শোষণের সন্তানদের তাদের শ্বেতাঙ্গ বাবারা প্রায় কখনোই স্বীকার করতো না। তাদেরকে ব্যবহার করা হতো এই প্ল্যান্টেশন গুলিতে কৃতদাস হিসাবে। ডান দিকে দেখো, দ্য ওয়ান ড্রপ রুল বা এক ফোঁটার নিয়ম। এটা কি? এটা ছিল সেই সময়কার আইন ও সংস্কৃতির সবচেয়ে নিষ্ঠুর দিক। যদি কেউ কৃষাঙ্গ রক্তের এক ফোঁটাও বহন করে, তাহলে সে সম্পূর্ণ কৃষাঙ্গ এবং সমাজে তার কোনো মর্যাদা নেই। কি নির্মম এই নিয়ম ছিল। আর এই সব থেকে বড় বিষয়টা হচ্ছে নিচে দেওয়া রয়েছে দ্য ট্র্যাজিক ট্র্যাপ, যে চরিত্রগুলোর মিশ্র পরিচয়। যেমন অক্টোরুন মানে কি? যারা দেখতে একেবারে শ্বেতাঙ্গ, তারা এই ওয়ান ড্রপ রুলের ফাঁদে পড়ে। চার্লস বন্ড আমাদের এই কাহিনীর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চরিত্র। এর অস্তিত্ব এই ফাঁদ, এবং তার রক্তই উপন্যাসের চরম মুহূর্তটাকেই তৈরি করছে। এবার চলে আসবো আমাদের পরবর্তী অংশে, যেখানে একটা আলোর রশ্মি একটা প্রিজমের ভেতরে ঢুকছে এবং চারটি আলাদা আলাদা রঙে বিভক্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক এভাবেই উপন্যাসে একটা ঐতিহাসিক সত্য, একটা ট্রুথ, চারটি আলাদা বর্ণনাকারীর মাধ্যম দিয়ে চারটি আলাদা রূপে বেরিয়ে আসছে। তাই জন্য তোমাদের বলছিলাম না, এই কাহিনীতে অনেক
বর্ণনাকারী রয়েছে। আসলে এটাই ফকনারের সবচেয়ে বড় সাহিত্যিক কৌশল, এবং এটাই এই বইকে পড়তে পাঠকদের কাছে একটা বড় বাধার সৃষ্টি করে। আমরা চলে আসবো প্রথম বর্ণনাকারী কে ছিল। ফার্স্ট যিনি ন্যারেটর ছিলেন তার নাম ছিল মিস রোজা কোল্ডফিল্ড। এই মিস রোজা কোল্ডফিল্ড তাকে বলা হয়েছে ভুতুড়ে প্রতিশোধকারী। তিনি কেমন? তিনি অত্যন্ত অবসেসিভ, প্রতিহিংসা পরায়ণ, এবং সে সম্পূর্ণ তার কাহিনীটাকে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে বলছেন। তার চোখে শুটপ্যানকে, শুটপ্যান হচ্ছে শুধু একটা দানব এবং শয়তান। সেকেন্ড আমরা যে ন্যারেটর পাবো তার নাম হচ্ছে মিস্টার কমসন। এনাকে বলা হয়েছে নির্লিপ্ত দার্শনিকের মতো। তিনি গল্পটাকে একটা বিশাল গ্রিক ট্র্যাজেডি হিসেবে দেখেন। তিনি মনে করেন এই সবই হচ্ছে ভাগ্যের খেলা এবং অনিবার্য পতন এখানে রয়েছে। তৃতীয় যে ন্যারেটর রয়েছে, থার্ড ন্যারেটর, তার নাম হচ্ছে শ্রেভ ম্যাকক্যানন। ইনি বা ইনাকে বলা হয়েছে যিনি আউটসাইডার লেন্স বা বাইরের চোখ দিয়ে দেখেন। তো এই শ্রেভ ম্যাকক্যানন তিনি হচ্ছেন একজন কানাডিয়ান এবং তিনি কোয়েন্টিনের বন্ধু। তিনি এই গথিক ইতিহাসে আগ্রহী, কিন্তু এর প্রজন্মগত ক্ষত থেকে তিনি কিন্তু মুক্ত, কারণ তিনি এদের বাসিন্দা নয়। চতুর্থ যিনি বর্ণনাকারী রয়েছে, ফোর্থ কুয়েন্টিন কমসন। ইনাকে বলা হয়েছে দ্য হন্টেড সাউদার্নার, অর্থাৎ তাড়িত উত্তরসূরির তিনি একজন রিপ্রেজেন্টেটিভ। ইনি হার্ভার্ডে পড়াশোনা করেছেন। 1910 সালে তার ডর্ম রুম থেকে তিনি এখানে এসে পৌঁছেছেন, কিন্তু সে দক্ষিণের ইতিহাসের অভিশাপ বহন করছে। কারণ ওই যে ওয়ান ড্রপ একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম, রক্তের এক ফোঁটা থেকে গেছে। সে এই গল্পের ফাঁকগুলো নিজের কল্পনায় পূরণ করছে। তো আমাদের এই হচ্ছে 4 জন বর্ণনাকারী। এবারে চলে আসবো এই গল্পের সময়ক্রম, অর্থাৎ যে টাইম লাইনটা রয়েছে একটা সিঁড়ির মতো তোমাদের কাছে তুলে ধরা হয়েছে। শুটপেন এবং এর উচ্চ ভিলাস এখানে ধাপে ধাপে উঠছে। দেখো, প্রথম ধাপে দেখতে পাচ্ছ অপমান বা ইনসাল্ট। কোথায় ঘটছে? ভার্জিনিয়াতে। থমাস শুটপেন ছিল পশ্চিম ভার্জিনিয়ার একটা গরিব ঘরের ছেলে। একদিন সে একটা ধনী প্ল্যান্টেশনের সামনের দরজায় গেল এবং সেখানে গেল কোনো কাউকে না জানিয়ে। দরজায় দারোয়ান তাকে সামনের দরজা দিয়ে ঢুকতে দিল না, বলল পেছন দিয়ে যাও। এই একটা অপমান, এই একটা ঘটনায় 7 বছরের ছেলেটার মনে দাগ কেটে গেল। সে ঠিক করলো আমাকে এমন কিছু করতে হবে, আমাকে এমন ভাবে প্রতিষ্ঠিত হতে হবে যাতে আমাকে কেউ সামনের দরজা থেকে ফেরাতে না পারে। এটাই তার ডিজাইন, এটাই তার অদম্য পরিকল্পনার জন্ম। সেকেন্ড ধাপটাকে দেখো, হেইটি 1827। শুটপেন হাইটিতে চলে গেল, একটা চিনির প্ল্যান্টেশনে কাজ করলো এবং সেখানে কাজ করে প্রচুর অর্থ উপার্জন করলো এবং প্ল্যান্টেশনের মালিককে মেয়ে ইউলেলিয়া বনকে বিয়ে করলো। তাদের একটা পুত্র হলো, তার নাম ছিল চার্লস। কিন্তু তারপর সে জানলো ইউলেলিয়ার আংশিক কৃষাঙ্গ রক্ত আছে। সেটাকে বলল তার ডিজাইনের অপরিবর্তনীয় বাধা। একজন হোয়াইট ম্যান হয়ে সে বিয়ে করে ফেলেছে একজন কৃষাঙ্গ অধিকারী রক্তের মহিলাকে। সে স্ত্রী ও সন্তানকে বিসর্জন দিয়ে অর্থাৎ ছেড়ে পালিয়ে গেল। থার্ড পার্টি, দ্য সেকেন্ড অ্যাটেম্প, যেখানে দেখানো হয়েছে ঘটনাটি 1833 খ্রিস্টাব্দে মিসিসিপিতে। 20 জন দাস নিয়ে
সুটপেন মিসিসিপিতে এলো, 100 বর্গ মাইল জমি কিনলো, আর তার নাম দিল সুটপেন্স 100। একটা বিশাল বাড়ি বানালো। এবার বিয়ে করলো সম্মানজনক এলেন কল্ডফিল্ডকে। ডিজাইন চলছে, তাই না? সব ঠিকঠাক ভাবে এগোচ্ছে। তারপর দেখা যাবে পরবর্তী অংশে। এবার আসছে গল্পের সবচেয়ে রোমাঞ্চকর এবং মর্মান্তিক অংশ, দ্য হেরিস। দ্য হেয়ার্স রাদার, উত্তরাধিকারীরা। সুটপেন ও এলেন এর দুটো সন্তান হলো। একজন হলো হেনরি, এবং এই হেনরি কিন্তু অত্যন্ত দুর্বল, অনিশ্চিত উত্তরাধিকারী। আরেকজনের নাম ছিল জুডিথ। এই জুডিথ শক্তিশালী কিন্তু ট্র্যাজিক পুতুলের মতো ছিল। এবার আসবো দ্য ফ্যান্টম রিটার্ন, অর্থাৎ ভূতের প্রত্যাবর্তন। 1859 সালে ইউনিভার্সিটি অব মিসিসিপিতে হেনরি একজন চমৎকার পরিশীলিত তরুণের সাথে বন্ধুত্ব করলো, আর তার নাম ছিল চার্লস বন। হেনরি তাকে বাড়িতে নিয়ে এলো। জুডিথ এবং চার্লস প্রেমে পড়ল এবং তাদের প্রেম গড়ালো বাগদান পর্যন্ত। আর এখান থেকে এলো চরম চরম একটা ভাগন বা কনভার্জেন্স, অর্থাৎ মিলনস্থল বা চরম উদ্ঘাটন। সুটপেন চিনল কে এই চার্লস। এটাই হচ্ছে সেই চার্লস, কে? তার প্রথম পক্ষের পরিত্যক্ত পুত্র, যাকে সে ছেড়ে এসেছিল। তার মানে এই বিয়ে হচ্ছে, যদি ভাবি হয় ভাই বোনের বিয়ে হবে। তাই সে চুপে চুপে হেনরিকে 2 ধাপে সত্যিটা বলল। প্রথম ধাপে বলল, সুটপেন হেনরি কে বলছে চার্লস তার সৎ ভাই। হেনরি শুনে তো অবাক, তবু সে মেনে নিল, কারণ ভাইয়ের বোনকে বিয়ে করা ঠেকানো যেতেই পারে। দ্বিতীয় ধাপ, সুটপেন হেনরিকে বলল চার্লসের শরীরে আংশিক কৃষাঙ্গ রক্ত আছে। আর এই কথা কিন্তু হেনরি মানতে পারলো না। আর এটাই ছিল এই সম্পর্ক, চার্লস এবং জুডিথের সাথে সম্পর্কের সব থেকে বড় বাধা। আর এটাই ছিল শেষ পেরেক বলা যেতে পারে। এবারে আসবো, যদি দেখো এই চিত্রটাকে, উপর থেকে নিচে নামছে একটা তীর এবং শেষে দেখো আগুন। এটাই হচ্ছে এই উপন্যাসের গল্পের গতিপথ। মাঝে চলতে চলতে ভগ্নাশেষ এবং শেষে একেবারে আগুনের ভস্মে কাণ্ড। আমরা এখানেই ক্লাইম্যাক্স 1টাতে আসি। 1865 সাল, যেখানে পতনের মুহূর্ত। গৃহযুদ্ধ শেষ হলো। চার্লস বন যুদ্ধ থেকে বাড়ি ফিরছিল। সুটপেনের প্ল্যান্টেশনের গেটের সামনে হেনরি তার জন্য অপেক্ষা করছিল। হেনরি বলল, তুমি যদি ভেতরে ঢোকার চেষ্টা করো তাহলে আমাকে হত্যা করে প্রবেশ করতে হবে। চার্লস বলল, তুমি সত্যিই এটা করবে, আমাকে আটকাবে? হেনরি বলল চার্লসকে, হেনরি তখন অপেক্ষায় ছিল যে আমি এই মুহূর্তটাকে আমি চার্লসকে এতটাই উত্তেজিত করে তুলবো যে চার্লস আমার উপর চড়ে আসবে এবং সেই সুযোগটা নিয়ে আমি চার্লসকে হত্যা করব। এবং তাই হলো, হেনরি চার্লসকে হত্যা করলো। তারপর নিজে নির্বাসনে পালিয়ে গেল। এবারে ক্লাইম্যাক্স 2। তার হেনরির কাছে একটাই বড়, তার বিবেকে দংশন হচ্ছিল যে আমার সৎ ভাই কৃষাঙ্গ, এটা সে মেনে নিতে পারবে না। দ্বিতীয় ঘটনা এবং ডেসপারেট আফটারম্যাথ কি হলো? যুদ্ধের পর সুটপেন এর সব সম্পদ ডুবে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার ডিজাইন, এই যে প্রতিষ্ঠিত হতে হবে, সেটা কিন্তু মরেনি। সে মিস রোজা কোল্ডফিল্ডকে বিয়ের প্রস্তাব দিল একজন পুত্র সন্তানের জন্য।
তিনি রাগী চলে গেলেন। তারপর সুটপ্যান নিচু শ্রেণীর মেয়ে মিলি জোনসকে গর্ভবতী করে তুলল। অর্থাৎ সুটপ্যানের এই এগেন অ্যান্ড এগেন এই মহিলাদের সাথে যে সম্পর্কগুলো আমরা কিন্তু ক্রমাগত দেখতে পাচ্ছি। থার্ড এখানে দ্য ডিমাইজ 1869 কি ঘটছে? মিলি অর্থাৎ মিলি জোনস একটি কন্যা সন্তানের জন্মদান করল। সুটপ্যান তাদের সাথেই মানুষ তো দূরের কথা পশুর মতো আচরণ করতে লাগলো। মিলির দাদু ওয়াশ জোনস যে সুটপ্যানকে একদা সম্মান করত, তার এতটাই তার প্রতি ঘৃণা জন্মালো, ওয়াশ জোনস কাস্তে দিয়ে সুটপ্যানকে খুন করল। অবশেষে কি হলো? যে সুটপ্যান একের পর এক সম্পর্ক করে যাচ্ছিল, সবশেষে তাকে যে তার এই বলা যেতে পারে যে শ্বেতাঙ্গ নিয়ে সবার কাছে বড়হামি করছিল, অবশেষে তাকে মরতে হলো নিচু শ্রেণীর এক পুরুষের হাতে, ওয়াশ জোনসের হাতে, যিনি ছিলেন তার শেষ স্ত্রী বা শেষ মহিলা মিলি জোনসের বাবা। তো 1909 সময় দ্য ফাইনাল রুইন দেখানো হয়েছে। তো কয়েক দশক কেটে গেছে, রোজা এবং কুয়েন্টিন ফিরে এলেন। বাড়িতে লুকিয়ে আছে বৃদ্ধ হেনরি যে ছিল সুটপ্যানের ছেলে। তো তিনি এখন নিত্য পথযাত্রী। রোজা কর্তৃপক্ষকে জানাতে গেলেন, কিন্তু তার আগেই ক্লাইটিকে সুটপ্যানের মিশ্র বর্ণের কন্যা পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিল। সব শেষ হলো, বাকি রইল শুধু জিম বন, চার্লস বনের বিকলাঙ্গ নাতি। ধ্বংসস্তূপের মধ্যে মেয়েটি কাঁদছে এবং কাঁদতে কাঁদতে এই উপন্যাসের বলতে গেলে ইতি ঘটছে। তো আমরা এই উপন্যাসের অগণিত চরিত্র রয়েছে, তো সেই চরিত্রগুলোকে একটু বিশ্লেষণ করি। মেনলি এখানে মেজর চরিত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে প্রধান চারটি চরিত্র, সেই চারটি চরিত্রকে আমরা ক্লোজলি দেখব। সর্বপ্রথম দেখব থমাস সুটপ্যানকে, যাকে বলা হয় দ্য কোল্ড আর্কিটেক্ট বা শীতল স্থপতি। সে সম্পূর্ণভাবে তার ডিজাইন দ্বারা পরিচালিত। স্ত্রী, সন্তান, দাস সবাইকে শুধু সরঞ্জাম হিসেবে সে দেখেছে। সে নিজের নিষ্ঠুরতার ব্যাপারে ভয়ঙ্কর ভাবে নির্দোষ। কারণ সে কখনোই নৈতিক পরিণতির কথা ভাবেনি। এই নির্দোষিতাই তার সবচেয়ে বড় পাপ। দ্বিতীয় চরিত্র মিস রোজা কোল্ডফিল্ড, যাকে বলা হয়েছে দ্য ঘোস্টলি ভেঞ্চার বা ভুতুড়ে প্রতিশোধকারী। তিনি সুটপ্যানের আবেগের দিক থেকে অনাহারে থাকা একজন ননদ বলা যেতে পারে। তার বর্ণনা অবসেসিভ ক্রোধে ঢাকা। তিনি সুটপ্যানের মানবতার অভাবের প্রতি তীব্র ক্ষোভে জ্বলেছেন। এরপরে রয়েছে কুয়েন্টিন কমসন, যিনি হচ্ছেন দ্য হন্টেড হিয়ার বা তাড়িত উত্তরাধিকারী, যে হার্বার্টে পড়া ছাত্র, কিন্তু দক্ষিণের ইতিহাসের অভিশাপ তাকে গ্রাস করেছে। সে তার সাংস্কৃতিক উত্তরাধিকারীর সাথে লাভ হেট সম্পর্কে পক্ষপাতগ্রস্ত। অবশেষে রয়েছে শ্রী ম্যাকখানন, বাইরের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ তিনি কানাডিয়ান ছিলেন। এই গথিক ইতিহাসে কৌতূহলী, কিন্তু প্রজন্মগুলো থেকে তিনি মুক্ত ক্ষত থেকে তিনি বলতে পারা যায় যে পাঠকের প্রতিনিধি, আমাদের প্রতিনিধি বলা যেতে পারে। এবারে আমরা যদি এই চারটি চরিত্রের যে আমরা এই গোলাকার যে অংশগুলো দেখে একে অপরের সাথে যে লিঙ্ক করেছি, তো তারা সবাই কিন্তু সুটপ্যানের ডিজাইন বা কোলাট্রিয়াল ড্যামেজ বা আনুষাঙ্গিকভাবে ক্ষত এই জড়িতের দ্বারাই।
তো যেমন দেখো চার্লস বন্ড, প্রথমে তার কথাটা বলি। পরিশীলিত আধা কৃষাঙ্গ তার ছেলে ছিল, তার অস্তিত্বই প্রত্যাবর্তিত অতীতের প্রতীক ছিল। সে বড় হয়েছে বাবার স্বীকৃতি ছাড়া। সে শুধু সুটপ্যানের কাছ থেকে একটা কথা চেয়েছিল, কি তুমি আমার বাবা, এটা আমাকে স্বীকৃতি দাও। কিন্তু সে পায়নি। তার অস্তিত্বই বড়গামিতা, অজাচার এবং বর্ণ সংমিশ্রণের সংকট তৈরি করেছিল। এরপর আসবো হেনরি সুটপ্যান, দুর্বল, সিদ্ধান্তহীন উত্তরাধিকারী। সে দক্ষিণের বর্ণবাদী বিধির চূড়ান্ত প্রয়োগকারী হয়ে ওঠে এবং আমরা দেখেছি যে চার্লসকে হত্যা করতেও তার হাত কাঁপেনি। ভাতৃ হত্যার সে একদম একজন বড় বলতে পারা যায় অপরাধী। তারপরে রয়েছে জুডিথ সুটপ্যান। এই জুডিথ সুটপ্যান শক্তিশালী কিন্তু বাধ্য ছিল। তার প্রেম ও জীবন সম্পূর্ণভাবে বাবা ও ভাইয়ের পাপের দ্বারা নির্ধারিত এবং বলা যায় যে তার নিজের ধ্বংসের কারণ তার বাবা এবং ভাই অর্থাৎ হেনরি এবং এবং সুটপ্যান ছিল। হ্যাঁ, নেক্সট আসবো ক্লিটি। এই ক্লিটি বা ক্লিটেমনেস্ট্রা, ইনি ছিলেন সুটপ্যানের দাসী থেকে জন্মানো মিশ্র বর্ণের মেয়ে। সে টিকে থাকা নারীদের রক্ষাকারীর একজন আঠার মতো বলা যেতে পারে। শেষে সে বাড়ি পুড়িয়ে দিয়েছিল, ধ্বংসাবশেষ থেকে নতুন কোনো শোষণ যাতে না হয় সে সেটাই চেয়েছিল। সব শেষ সে চায় এর কিছুটাই যেন না থাকুক। তাই ক্লিটি এই উপন্যাসের একটা পজিটিভ সাইড আমরা বলতেই পারি। এবারে আসবো বিষয়বস্তু থেকে থিমেটিক কিছু বিষয় নিয়ে। সো তিনটি গোলাকার বৃত্ত বা ভেন ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এই তিনটি ছিল আমেরিকার ওই দক্ষিণ সমাজের তিনটি মহাপাপ বা ট্যাবু। দেখো, একদিকে রয়েছে ইনসিস্ট, অজাচার, ইনসেস্টুয়াল রিলেশনশিপ। দ্বিতীয় রয়েছে স্লেভারি, দাসত্ব, এবং তৃতীয় হয়েছে মিসোজিনিশন, ওকে, বা বর্ণ সংমিশ্রণ। সো এই তিনটের মিলনস্থলেই আছে কার্স, অর্থাৎ দক্ষিণ আমেরিকার যে অভিশাপটা। তো বিষয়টা যদি দেখো, এখান থেকে আমরা কি জানতে পারছি। সো এই উপন্যাস দক্ষিণী নৈতিকতার একটা ধ্বংসাত্মক যে ভণ্ডামে রয়েছে সেটাকে উন্মোচিত করছে। হেনরি সুটপ্যান ভাই বোনের অজাচারকে যুক্তি দিয়ে মানতে পারে, কারণ একটাই যে এটা শুধু পারিবারিক সম্মানের বিষয়, কিন্তু এটা ছিল অ্যাকচুয়ালি বংশ যে ধারার একটা যে চ্যুত ঘটছে, অর্থাৎ বর্ণ সংমিশ্রণ ঘটছে। চার্লস বন্ড এর শরীরে মাত্র এক ফোঁটা কৃষাঙ্গ রক্ত, আর এটাই মেনে নিতে পারল না হেনরি। তাই হেনরি চার্লস বন্ড তার বন্ধু হওয়া সত্ত্বেও তাকে খুন করতেও তার হাত কাঁপেনি। তাহলে দেখো, স্লেভারি এবং মিসোজিনিশাস, ইনসেস্ট, তিনটা দেখা গেছে এখানে। এবার আসে ফ্যাটাল ফ্লো। বর্ণ মিশ্রণের এই যে সংমিশ্রণের ধারণাটাই হলো এমন একটি যেটা মুছে ফেলা যায় না, এবং সেটা হলো এই বর্ণ সংমিশ্রণ থেকে বেরিয়ে আসার চেষ্টা হলো কিভাবে, চার্লস বন্ডকে হত্যা করে। তাহলে বলা যেতে পারে যে হত্যা ছাড়া, মৃত্যু ছাড়া উপায় নেই। এই বিশ্বাসী দক্ষিণের যে রাসিজম, এই যে বর্ণ নিয়ে মানুষের খেলা, এটারই নিষ্ঠুর পরিরূপ। এবারে নিচে এই বাক্যটাকে ভালো করে দেখো, কি বলছে? Racism is the fatal structural flaw in Sutpen's blueprint. His empire falls not because of the civil war, but because he cannot overcome the virulent racial codes he adopted. অর্থাৎ বলা হচ্ছে বর্ণবাদী সুটপেনের পরিকল্পনার মারাত্মক কাঠামোগত ত্রুটি। তার সাম্রাজ্য এই সিভিল ওয়ার বা গৃহযুদ্ধে শেষ হয়নি। তার এই বংশ, তার এই ডিজাইন সব শেষ হয়েছে কারণ সে নিজে যে বর্ণবাদী বিধি গ্রহণ করেছিল, অর্থাৎ হোয়াইট মেন হয়ে সে কৃষাঙ্গদের সাথে সম্পর্ক রাখবে না, সে তা থেকে বের হতে পারেনি। তাই জন্যই তার সমস্ত শেষ হয়েছে। এবারে দ্বিতীয় যে থিমেটিক প্যাটার্নটা রয়েছে, দেখো, এটাকে আমি একটা আতশ কাজ দিয়ে দেখানোর চেষ্টা করেছি।
এই আতস কাচের মধ্যেই পুরনো ছবি, চিঠি, খবরের কাগজের টুকরো, কিন্তু মাঝে মাঝে দেখো কিছু প্রশ্ন চিহ্ন রয়েছে। এই যে প্রশ্ন চিহ্ন রয়েছে, এটাই এই উপন্যাসের দ্বিতীয় মেজর থিম। নাম্বার ওয়ান আসবো, দ্য আননোয়েবল পাস্ট। ইতিহাস তথ্যের একটি নিরপেক্ষ সংগ্রহ আমরা জানি, কিন্তু এই ইতিহাস সত্যিই কি নিরপেক্ষ? না, এটাও কারোর না কারোর একটা বায়াসড মতবাদ হতেই পারে। এই উপন্যাসে ইতিহাস হলো মানুষের পক্ষপাত দুষ্ট স্মৃতি, ব্যক্তিগত ক্ষোভ এবং কল্পনার মিশেলে তৈরি। আর এটাই ঘটনা, আর এই ঘটনাগুলি চারটি পার্সপেক্টিভ থেকে পেয়েছি এই উপন্যাসের চারজন যে বর্ণনাকারী রয়েছে তাদের মাধ্যমে। তাই ইতিহাস বা পাস্ট বা অতীত পুরোপুরি নিরপেক্ষ নয়, এগুলোও বলা যেতে পারে যে বায়াসড পার্সোনাল ওপিনিয়নেটেড। এবার দ্বিতীয় দেখো, দ্য অ্যাক্ট অফ কনজিউরিং। কোয়েন্টিন এবং সিম তারা ইতিহাস অন্বেষণ করেছেন এবং ইতিহাসটাকে তারা উলট পালট করেছেন, এবং সেই ইতিহাসটাকে তারা কিন্তু অ্যাকসেপ্ট করেননি, বরং তারা ইতিহাস সৃষ্টি করেছেন। তারা কল্পনা করেন হেনরি এবং চার্লস বন্ড এর মনে কি ছিল। পাঠক কখনো নিশ্চিতভাবে জানতে পারবে না কোনটা আসল ইতিহাস, কোনটা কুয়েন্টিন এবং কোনটা স্লিপ কল্পনা করেছেন। এটাই ছিল এই উপন্যাসের সব থেকে বড় একটা ডিপার লেভেল লেয়ার অফ মিনিং। এবং এখান থেকে সব থেকে মেজর প্রশ্নটা উঠে আসছে, এই উপন্যাস শুধু প্রশ্ন করছে না দক্ষিণ আমেরিকায় কি হয়েছিল, বরং আমাদের সামনে প্রশ্ন করছে পরবর্তী প্রজন্ম ঐতিহাসিক এই আঘাত থেকে কিভাবে তারা অর্থপূর্ণভাবে বেঁচে থাকবে। আর এটাই ছিল উইলিয়াম ফকনারের আধুনিকবাদী দৃষ্টিভঙ্গির মূল কথা। সত্য বা অতীতের ওই ইতিহাস বহু বর্ণনীয়, বহু কোণীয়, এবং এই ইতিহাস কিন্তু ব্যক্তি নির্ভর, এবং অতীত কখনো সত্যিকারের অর্থে শেষ হয় না, এটাই আমাদের বুঝতে হবে। তবে এবারে চলে আসবো এই উপন্যাসের তিনটি সব থেকে মেজর ইম্পর্টেন্ট সিম্বলগুলিতে। প্রথম ছিল দ্য ব্লুপ্রিন্ট বা ডিজাইন। এটি একটি নকশা যেটা শুটপেনের ডিজাইন বা তার অভীষ্ট লক্ষ্য বলা যেতে পারে, যেটা ছিল মানুষকে পণ্যের মতো ব্যবহার করে তাকে বড়লোক হতে হবে। তার কাছে মানুষ হলো কাঁচা মাল, সেই মানুষ তার স্ত্রী হোক বা তার সন্তান হোক বা তার দাস, সবাই শুধু তার সাম্রাজ্য গড়ার সরঞ্জাম ছিল। সে তার নৈতিক পরিণতির ব্যাপারে ভয়ঙ্কর ভাবে একেবারেই বলতে গেলে অজ্ঞ ছিল, কারণ সে কখনো মানুষকে মানুষ হিসাবে দেখেনি। দ্বিতীয়, ডোরস এবং গেটস। এগুলো সমাজের প্রতিবন্ধক ও দাহলিজের প্রতীক। থমাস শুটপেনের ট্র্যাজেডি শুরু হয়েছিল যখন সে একটা সামনের দরজায় ঢুকতে পেরেছিল না। তার পতন ক্লাইম্যাক্স হলো যখন হেনরি তার ভাইকে প্ল্যান্টেশনের ওই দরজার সামনেই হত্যা করলো। তাই দরজার সামনেই, এই যে গেটের সামনেই ঘটাটা, এটা বড় একটা মেজর সিম্বল। দরজা খোলা বা বন্ধ হোক না কেন, এই উপন্যাসের সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলো দরজার কাছে ঘটেছে। তৃতীয় সিম্বল, ফ্যান্টম অ্যান্ড ড্রিমস। আমরা বারবার দেখেছি বর্ণনাকারীরা অতীতের স্বপ্ন বলেন, মানুষদের ভূতের কথা বলেন। আসলে এটাই জোর দিয়ে বলছে যে পুরনো দক্ষিণের সহিংস অমীমাংসিত উত্তরাধিকার বর্তমানকে চিরকালে তাড়া করে বেড়ায়। অতীত মরে না, বরং অতীত ভূত হয়ে থেকে যায়। এই তিনটি ছিল মেজর সিম্বল। আমরা একেবারে অন্তিম ক্ষণে পৌঁছে গেছি। তোমাদের ধৈর্যের জন্য সবাইকে অনেক অনেক অশেষ ধন্যবাদ। তো মাঝখানে দেখো একটা ছবি, আবার সেই ছবি, সেই বিশাল অট্টালিকা, কিন্তু এবার চারদিকে মানচিত্র পুড়ে পুড়ে আসছে, লাভার মতো আগুন। আসলে এটাই এই কাহিনীর সার কথা।
এখানে এই অ্যালেগরি বা এই রূপকটাকে বোঝার চেষ্টা কর। থমাস শুটপেন হলো পুরনো দক্ষিণের একটা চূড়ান্ত রূপক। তার একটা মহৎ গৌরবময় সাম্রাজ্য গড়ার চেষ্টা, তার জন্মলগ্ন থেকেই সেই চেষ্টার এই ফল একেবারে অভিশপ্ত ছিল, কারণ তার ভিত্তিটাই ভুল ছিল। কি ভুল ছিল? দ্য ফান্ডামেন্টাল ফ্ল যদি দেখি, এই ডিজাইনের ভিত্তি কি নিয়ে করেছিল সে? দাসত্ব। তার মধ্যে ছিল বর্ণবাদ এবং মানুষের বা মানুষকে পণ্য হিসেবে দেখা। আর এই সবকিছু ছিল নৈতিক এবং মৌলিকভাবে আমরা জানি দুর্নীতিগ্রস্ত। এই ভিত্তির উপর যে বাড়ি তৈরি হয় তাকে সেই বাড়ি একেবারে অনিবার্যভাবে ধসে পড়তে হবে, এটা নিশ্চিত। এই উপন্যাসের সবচেয়ে বিখ্যাত উদ্ধৃতিটা কুয়েন্টিন কমসনের মুখ থেকে এসেছিল, আর সেটা কি ছিল? দ্য হাউস রিকড ইন স্লো and protracted violence with a smell of desolation and decay. বাড়িটা ধীরে ধীরে দীর্ঘ সহিংসতায় দুর্গন্ধ ছড়াচ্ছিল, বিনাশ আর পচনের গন্ধে ঠাসা ছিল। তো বন্ধুরা, অ্যাবসালম আমাদের একটাই কথা বলছে, যে সভ্যতা তার ভিত্তিতে অন্যায় ও মানবিক বৈষম্যকে নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করে, সে সভ্যতা তার নিজের পাপের ভরেই ধসে পড়ে। থমাস শুটপেন তার এই সাম্রাজ্য সিভিল ওয়ার বা গৃহযুদ্ধে ভেঙে পড়েনি। তার পতন ঘটেছে কারণ তার ব্লুপ্রিন্ট, ওই ব্লুপ্রিন্ট, যেই ব্লুপ্রিন্টটির প্রতিটি ইটে ছিল মানবতার অস্বীকৃতি। তাই এই অ্যাবসালম এবং অ্যাবসালমকে বলা হয়েছে দ্য আর্কিটেকচার অফ রুইন বা ধ্বংসের স্থাপত্য। এই ছিল আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি উপন্যাসটির কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।